অনেকেই ভাবেন সিঙ্গেল মেয়েদের জীবন একা একাই কাটে, তাই না আপুরা ভাইয়ারা? আরে ভাই, একা কাটার সময় কই বলেন তো। আসসালামু আলাইকুম আপুর ভাইয়ারা, কেমন আছেন সবাই? তো সকাল সকাল ঘুম থেকে উঠাই আমার এই সবুজ গাছগুলোকে একটু পানি খাওয়াইতে আসছি। গাছগুলোর দিকে তাকালে আমার একটা কথাই মনে হয় জানেন, গাছে ঠিকমতো পানি আর যত্ন দিলে যেমন নতুন নতুন সবুজ পাতা গজায়, তেমনি জীবন থেকে কোনো শুকনা আবর্জনা বা বদমাইশ মানুষ ঝরে গেলে জীবনটাও ঠিক এই সবুজ পাতার মতোই সুন্দর আর সতেজ হয়ে ওঠে। অনেকেই হয়তো মনে মনে ভাবছিলেন ডিভোর্সের পর একটা সিঙ্গেল মা একা একা মেয়েকে নিয়ে মইরা যাইব, ছটফট করব। তাদের উদ্দেশ্যে বলি, আমি আমার মেয়েকে নিয়ে আমার নিজের জন্মদাতার বাড়িতে বাবার চেনা ছায়ায় আলহামদুলিল্লাহ রাজার হালে আছি, শান্তিতে আছি। একটা কথা মনে রাখবেন, ভাঙা ডালপালায় কিন্তু ঝড়ে উইরা যায়, শিকড় কিন্তু মাটির সাথেই শক্ত হইয়া থাকে। ঠিক না পুরো ভাইয়ারা? সিঙ্গেল মা একা একা মেয়েকে নিয়ে মরে যাবে, ছটফট করবে, তাদের উদ্দেশ্যে বলি, আমার শিকড় আমার বাবার বাড়ি, আর আমার ভালো ডানা হলো আমার নিজের আত্মবিশ্বাস, অন্যের সহানুভূতিতে না। নিজের শর্তে কিভাবে মেয়েকে নিয়ে হেসে খেলে বাঁচা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। আজকের পুরো ব্লগটা জুড়ে থাকছে। তো আপুরা ভাইয়ারা চলে আসলাম ঘরে নাস্তা খাওয়ার জন্য। গাছে পানি দিয়ে দেখেন আজকে গ্যাস একেবারেই কম, নাস্তা বানানোর কোনো উপযোগী না। এই জন্য আম্মু সকালে নাস্তা কিনে আনছে। যাক, একদিক দিয়ে ভালো, মাঝে মধ্যে হোটেলের পরোটা খাইতে মন চায়, তাই না? এই সুযোগে হোটেলের পরোটাটা খাওয়া হইলো। আর আম্মু একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে 50 টাকা দিয়া। আর এখানে গতকালকে নিহারি ছিল, এই নিহারিটা দিয়া এখন একটা নাস্তা করব, মানে পারফেক্ট একটা নাস্তা হবে, হোটেলের পরোটা আর হচ্ছে নিহারি, তাই না? তো নাস্তাটা সেরে তারপর হচ্ছে আমার সেই কাজ, যেটা না করলেই না, আগে টেবিলটা মুছতে হবে। নাস্তা খাওয়া শেষ হইলেই তো আবার আসে আসল পর্ব, তাই না? ডাইনিং টেবিল গুছানো। খাওয়ার সময় টেবিলের যে অবস্থা হয়, মনে হয় যেন যুদ্ধক্ষেত্র। প্লেট, বাটি আর চায়ের কাপের এই মেলা এবার আমাকেই পরিষ্কার করতে হবে। আসলে সকালের এই ছোটোখাটো গোলমাল, তাড়াহুড়ো আর হাসি খুশি মুহূর্তগুলোই দিনটাকে সুন্দর করে তোলে, তাই না? টেবিলটা পরিষ্কার গুছিয়ে ফেলার পরে এখন আবার আমাকে কি করতে হবে জানেন? চা বানাইতে হবে। চা বানাবো। আর যেই গ্যাস জানেন, এই গ্যাসে মানে শুধুই চাটাই জাল দেওয়া যায়, আর অন্য কিছু মানে অনেক ধীরে 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 রান্না করতে হয়, এমন একটা অবস্থা। তো এত পানি পিপাসা লাগছিল, নিহারি আর পরোটা খাইয়া আমি একটু পানি খাইয়া নিলাম। পানি খাইয়া এখন চা খাইতেছি। আর একটা কথা কি জানেন, গ্যাস না থাকাতে, কম থাকাতে একটা সুবিধা, আম্মুর হাতের চা আর হোটেলের পরোটা, উফ, সেই পারফেক্ট নাস্তা দিয়ে সকালটা শুরু হইলো আর কি, জানেন। নাস্তা খাওয়া তো শেষ, এখন এবার আমার আসল পর্ব শুরু। ডাইনিং টেবিল গোছানো শেষ, খাওয়ার সময় টেবিলের যে অবস্থা হয় মনে হয় তো যুদ্ধক্ষেত্র। তো এটাও শেষ হইলো। এখন দুপুরে রান্না করার পালা। আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি আর তেলাপিয়া মাছ ভুনা। কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। মরিচের এই ঝাঁঝালো ঘ্রাণটা না আমার দারুণ লাগে। এবার করলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিব, মানে সুন্দর রান্না ভাজি হয়ে যাবে। ভাজি করতে তো বেশি সময় লাগে না, ঠিক না? এদিকে গ্যাসের অবস্থা তো আগেই বলছি, একদম টিম টিম করে জ্বলতাছে, যেন নিবু নিবু আলো। মনে হচ্ছে গ্যাস বাবাজি আজকে আমার সাথে লুকোচুরি খেলতেছেন। এই টিম টিম আগুনে করলা ভাজি হতে হতে মানে মনে মনে ভাবতেছি যে আমার আরেকটা থালাবাটি মাজা ঘষার কাজ আছে, ওই কাজটা সারবো। তো জীবনের আগুনটাও তো মাঝে মাঝে এমন, তাই না? নিবু নিবু হয়ে যায়, তাই না? কিন্তু রান্না যেমন থামে না, জীবনও তেমনি থেমে থাকে না। এই হচ্ছে জীবন, তাই না পুরো ভাইয়েরা? তো করলা ভাজিটা চুলায় দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে এখন মাছ। আমি আজকে তেলাপিয়া মাছ ভুনা করব। তো মাছ ধুতে ধুতে একটা কথা মনে হইলো, অনেকেই ভাবেন একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে সে বাবার বাড়ি থাকলে বুঝি তার জীবন শেষ।
বিশেষ করে কিছু মানুষ তো মনে মনে খুব খুশি হয় যে সে বুঝি একা চলতে পারবে না, কষ্ট করবে, কষ্টে মরবে। তাদের উদ্দেশ্যে বলি, আমি আমার আদরের মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, শান্তিতে আছি। বাবার বাড়ির এই চেনা ছায়ার চেয়ে নিরাপদ আর কোনো জায়গা হতে পারে না আপুরা ভাইয়ারা। আসলে ভিডিওগুলো আমি শুধু নিজের আনন্দের জন্য বানাই না। আমার মতো যেসব বোনেরা একা জীবনযুদ্ধ চালাচ্ছেন তাদের বলতে চাই, কোনো অন্যায় বা বদমাইশ মানুষের সাথে সারা জীবন পচে মরার চেয়ে না, নিজের আত্মবিশ্বাস নিয়ে একা বাঁচা অনেক গৌরবের। কোনো মেয়েই দুর্বল না। নিজের উপর বিশ্বাস রাখলে একা পথ চলা মোটেও ভয়ের কিছু না আপুরা ভাইয়ারা। আমরা মেয়েরা একাই এক একটা পুরো সংসার। তো করলা ভাজি তো শেষ, এবার বসায় দিছি হচ্ছে আমার সেই কি বলে তেলাপিয়া মাছের ভুনাটা। তো করলা ভাজিটা আমি আবার একটা বাটির মধ্যে উঠায় রাখলাম, এই কড়াইটা মাইজা ফেলবো। সাথে সাথে মাইজা ফেলাইলে না আমার আর কোনো ঝামেলা থাকে না। তো মাছ ভুনার জন্য তেলটা চুলার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে এখানে এসে, গ্যাস যেহেতু কম, ভাবলাম যে থালবাটিগুলো পাহাড় হইয়া জমা আছে, তো এই রান্নাঘরের এই হাঁড়ি পাতিলের পাহাড়। আর আমার আসল মেশিন শুরু, আমার হাত দুইটা হয়েছে মেশিন, জানেন। তো প্রতিদিন রান্না শেষে এই থালা বাসন হাঁড়ি পাতিল মাজা ঘষা করাটা কিন্তু আমার একারই ডিউটি। আমি আর আম্মু মিলেই সাধারণত এই পর্বটা শেষ করি, কারণ ইদানিং আম্মুর শরীরটা একদম ভালো যাচ্ছে না। বয়সের কারণে মা তো আর আগের মতো খাটতে পারেন না, তাই আমার সব সময় চেষ্টা থাকে আম্মুকে যেন কোনো কাজই করতে না হয়। মা বাবা যতদিন আছেন তাদের একটু আরাম দেওয়াটাই তো আমাদের মতো সন্তানদের সবচেয়ে বড় সার্থকতা, তাই না পুরো ভাইয়ারা? একটা জিনিস জানেন কি, অনেক সময় আমার হাতের নখগুলো দিকে তাকায় আমি বলি এত সুন্দর কেন। আমি মনে মনে আবার নিজেই হাসি আর ভাবি, প্রতিদিন এই যে ভীমবার আর তারের জালি দিয়ে হাঁড়ি পাতিল ঘষা মাজা করি না, এটাই তো আমার হাতের আসল মেনিকিউর পেডিকিউর হয়ে যায়, তাই না? আমার ভাইয়ের ছেলেটা আমার কোলে ছিল, নামতে চায় নাই, জ্বর আসছে, ওরে জোর করে নামায়া পরে আবার রান্না করতেছি। তা আমাদের সংসারে কিন্তু মেম্বার কম না, মানুষ আরও আছেন, তবে এক একজনের ট্যালেন্ট এক এক রকম। যেমন ধরেন আমার নিখুঁত হাত দিয়ে হাঁড়ি পাতিল মাজা আর ঘর দোর গোছানোর ট্যালেন্ট আছে। আবার অনেকেই ট্যালেন্ট হলো দূর থেকে বসে এই রাজকীয় মাজা ঘষা শুধু চোখের দিয়ে দর্শন করা, তাই না? আরেকটা জিনিস কি, সংসারে সবাই তো আর সব কাজ পারে না। কেউ কাজ করে শান্তি পায়, আবার কেউ কাজ না করে অন্যদের কাজ করার সুযোগ দিয়ে শান্তি পায়। একটা কথা কি, যে ননদ ননাসের দোষ তো এমনিতেই দুনিয়া জুড়ে বিখ্যাত। তাই আমি ভাবি যে আমার আমি আমার করণীয় যেটা সেটা আমি কইরা যাই। তো পাতিলগুলো ঝকঝকে তকতকে করার পর যে কি শান্তি লাগে তা শুধু যারা কাজ করে তারাই বোঝে, তাই না পুরো ভাইয়েরা? হাঁড়ি পাতিলের যুদ্ধ তো শেষ করলাম, এবার হচ্ছে ডালের পালা। গত রাতে সিদ্ধ করা ডালটা এখন সুন্দর করে বাগার দিয়ে নিব। ডালের বাগারে না ওই রসুন ছেঁচা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, লাল টকটকে শুকনা মরিচের ফোড়ন দিলে না ডালের ঘ্রাণটা সেই আসে, তাই না? ওফ, আর ছ্যাদ করে যে শব্দটা হয় না, ওই শব্দটা যেন পেটের খিদে দ্বিগুণ বাড়ায় দেয়। মরিচের ফোড়ন দিলে সাধারণত ডালের স্বাদই কিন্তু অসাধারণ হয়ে যায়। তো ডালের ফোড়নটা দিব, আর মরিচটা যে দিছি না, এত সুন্দর একটা শুকনো মরিচের ঘ্রাণ বের হয়েছে বলার মতো না। তো ডালটা আমার বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, সব তো রান্না করলাম, ভাত না রান্না করলে খাবো কি বলেন তো? আমার ডাল রান্না করা শেষ, এখন হচ্ছে ভাতটা বসায় দিব। তো ভাতটা বসায় দিয়া আমি আমার রান্নাঘরের বাকি কাজগুলো শেষ করে একসাথে আমি আজকে খেতে বসবো সবার সাথে। আজকে আমি সবার সাথে একসাথে খাবো। তো রান্নাবাড়া একদম শেষ, এবার ফাইনাল রাউন্ড, দুপুরের খাবারের পালা। টেবিলে ধোয়া ওড়ানো গরম ভাত, করলা ভাজি, তেলাপিয়া মাছ ভুনা আর সেই ফোড়ন দেওয়া ডাল সাজিয়ে সবাই মিলে খেতে বসে গেলাম। সত্যি বলতে সকালে সেই নাস্তা নিয়ে যে ঝামেলা হয়েছিল না, দুপুরের এই রাজকীয় খাবারের পর তার মনেই নাই।
শত ব্যস্ততার পর পরিবারের সবাই একসাথে বসে হাসি মুখে তৃপ্তি করে খাওয়ার যে আনন্দ, তার কোনো তুলনা হয় না আপুরা ভাইয়ারা। খাবার মুখে দিয়েই মনটা একদম শান্ত হয়ে গেল। রান্না করতে যত কষ্টই হোক না কেন, মা আর মেয়ের প্লেটে যখন নিজের হাতে রান্না পরম তৃপ্তিতে পড়তে দেখি, তখন খুব ক্লান্তি, মানে সব ক্লান্তি দূর হয়ে যায়, নিমিষেই ভ্যানিশ হয়ে যায়, একদম ভ্যানিশ হয়ে যায়। এখানে আমার বোন খাইছে, আমরা সবাই খাইছি, তো আমার ভাইয়ের বউ আর আমার ভাইটা পরে খাবে। আমার ভাইয়ের বউ আবার আমার ভাইয়ের সাথে একসাথে খায়, তো তো ওরা একটু পরেই খাবে। তা আমি আবার খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে যাব, আমার একটা কাজ আছে, উত্তরাতে যাব। দুপুরের সব কাজ শেষ করে বিকেলের একটু উত্তরার দিকে গেছিলাম। আর উত্তরার বাজারে যাব অথচ আমার প্রিয় চ্যাপা শুটকি কিনবো না, তাই কি হয় বলেন তো? তা তো হতেই পারে না। চ্যাপা শুটকি প্রেমী যারা আছেন তারা নিশ্চয়ই আমার এই লোভটা বুঝবেন। এখন বাসায় ফিরছি রিকশায় করে, 4-5টার হালকা অন্ধকার নেমে আসছে, আর রিকশার হুডটা তো ফেলা, তো মুখে এসে লাগতেছে এক অদ্ভুত সুন্দর ঠান্ডা বাতাস। সারাদিনের এত খাটুনির পর এই রিকশার বাতাসটা যেন সব ক্লান্তি জুড়িয়ে দেয়। রিকশায় বসে বাইরের এই অন্ধকার দেখতে দেখতে না একটা কথা মনে হইল, রাত যত গভীর আর অন্ধকারই হোক না কেন, পরের দিন কিন্তু ঠিকই একটা নতুন ভোরের সূর্য ওঠে। একজন সিঙ্গেল মায়ের দায়িত্ব অনেক বেশি, লড়াইটাও সহজ না। দিন শেষে বাবা মায়ের দায়িত্ব একাই পালন করতে হয়, কিন্তু এই ঠান্ডা ঠান্ডা বাতাস জুড়ে দেয়, মানে শরীরে ক্লান্তি সব দূর করে দেয়। বাইরের এই অন্ধকার দেখতে দেখতে একটা কথা মনে হলো, মানে একজন কি বলবো, যেমন গায়ে লাগলো শান্তি দেয় ঠান্ডা বাতাসটা, তেমনি মেয়ের এই নিষ্পাপ মুখটা, হাসি মুখটা দেখলে না আমার সব কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। কোনো বাধাই আসলে চিরস্থায়ী না, যদি নিজের উপর বিশ্বাস থাকে। আজ তবে এই পর্যন্তই। আমাদের এই নতুন পথ চলার গল্পটা আপনাদের কেমন লাগলো আপুরা ভাইয়ারা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।